তো এবছরের অর্থাৎ 2024 সালের আরপিএফ কনস্টেবলের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ। যে আরপিএফের নোটিশ নাম্বার বেরিয়েছে, আরপিএফ কনস্টেবলের রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ RPF 02/2024। কী পারপাসে এটা বের করা হয়েছে? যে পারপাসে বের করা হয়েছে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স, অর্থাৎ আরপিএফ এবং আরপিএসএফ এই দুটো গ্রুপে রিক্রুটমেন্টের জন্য কিন্তু নোটিফিকেশানটা বার করা হয়েছে। কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তার যে ডেট থাকছে সেটা হচ্ছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ অ্যাপ্লিকেশান শুরুর ডেট সেটা 15/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখ থেকে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারছো। ক্লোজিং ডেট যে অ্যাপ্লিকেশান ক্লোজিংয়ের ডেট সেটা হচ্ছে 14/5/2024, অর্থাৎ মে মাসের 14 তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারছো রাত্রি 12টা বাজার 1 মিনিট আগে পর্যন্ত। এবার নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে ডেট ফর মডিফিকেশান উইন্ডো ফর কারেকশান, অর্থাৎ তোমরা যদি কোনো ভুল বা ত্রুটি করে থাকো ফর্ম ফিল আপের সময়, তাহলে সেই ভুল বা ত্রুটিটা সংশোধনের জন্য সময় পাবে 15/5/2024 থেকে 24/5/2024 পর্যন্ত, অর্থাৎ মে মাসের 15 তারিখ থেকে মে মাসের 24 তারিখ পর্যন্ত তোমরা হাতে সময় পাচ্ছ সেই ভুলটাকে সংশোধন করার জন্যে। এবারে আমরা দেখে নেব যে এখানে যে নিয়োগ প্রক্রিয়াটা করা হচ্ছে সেটা কোন পোস্টের জন্য নিয়োগ প্রক্রিয়াটা করা হচ্ছে। দেখে নাও, যে পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে কনস্টেবল পোস্ট। এখানে তোমরা যে মাইনেটা পাবে সেটা হচ্ছে সপ্তম বেতন কমিশনের যে লেভেল 3 বেতন কাঠামো আছে সেই বেতন কাঠামো অনুযায়ী কিন্তু তোমরা স্যালারিটা পাবে। ইনিশিয়াল পে, অর্থাৎ শুরুর সময় তোমাদের যে স্যালারি থাকবে সেটা কিন্তু 21,700 মতো তোমাদের স্যালারি শুরুর সময় থাকবে। এবারে দেখে নাও এজ, সবথেকে ভাইটাল জিনিস এই বছরের আরপিএফ নোটিফিকেশানে হচ্ছে এজ, অর্থাৎ বয়সটা। এবছরে যে বয়সটা রাখা হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 28 বছর পর্যন্ত যে কোনো জেনারেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারে। সাধারণত এই বয়সটা কিন্তু এর আগের বছর পর্যন্ত 25 বছর রাখা হয়েছিল সর্বোচ্চ বয়স, সেটা বাড়িয়ে এই বছর কিন্তু 28 করে দেওয়া হয়েছে। এবারে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, মানে মোট যে শূন্যপদ আছে সেটা হচ্ছে 4208 এই বছরে আরপিএফ কনস্টেবলের জন্য শূন্যপদ কিন্তু অ্যাভেলেবেল আছে। এবার বিষয় হলো এই 4208টা শূন্যপদে যদি আমরা অ্যাপ্লিকেশান করতে চাই তাহলে আমাদেরকে কিছু শর্ত কিন্তু মেনে চলতে হবে। কি কি সেই শর্ত বা কি কি সেই ক্রাইটেরিয়া আছে সেইগুলোই কিন্তু এবার আমরা দেখে নেব। প্রথমে যে ক্রাইটেরিয়া অবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে ন্যাশনালিটি বা সিটিজেনশিপ, অর্থাৎ এ ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব থাকলে তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। নেক্সট হচ্ছে এজ লিমিট, অর্থাৎ বয়স কত বছরের মধ্যে থাকতে হবে। দেখো কনস্টেবলের জন্যে এতদিন পর্যন্ত যে বয়সটা ছিল তোমাদের আগেই বলেছি যে 18 থেকে 25 বছর ছিল এতদিন, সেটাকে কিন্তু বাড়িয়ে করে দেওয়া হয়েছে 18 থেকে 28 বছর। এবার থেকে 18 থেকে 28 বছর পর্যন্ত বয়স করে দেওয়া হচ্ছে এই কনস্টেবল আরপিএফের জন্যে। ওকে, এবার নেক্সট যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এজ রিল্যাক্সেশন, অর্থাৎ বয়সে ছাড়। কোন কোন ক্যান্ডিডেটরা বয়সে ছাড় পাবে? প্রথমেই যে ক্যাটেগরিটা আছে সেটা হচ্ছে এসসি আর এসটি ক্যান্ডিডেট, অর্থাৎ যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ো তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, অর্থাৎ এসটি এসসি ক্যান্ডিডেটরা এখানে 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। দ্বিতীয় ওবিসি ক্যান্ডিডেটরা নিয়ম অনুযায়ী 3 বছরের ছাড় পাচ্ছ, অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেট হলে তোমরা কিন্তু 31 বছরে কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। আচ্ছা, নেক্সট যে 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য ক্যাটাগরি অনুযায়ী যে ছাড় পাবে সেটা তোমরা এখানে দেখে নিতে পারো। ঠিক আছে, ওকে। এবারে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে ডেট অফ বার্থ আমাদের কত সালের মধ্যে হতে হবে সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে দেখে নাও। যে ডেট অফ বার্থ 18 থেকে 28-এর মধ্যে বয়স থাকার জন্য তোমাদের যে ডেট অফ বার্থটা থাকতে হবে, যেমন জেনারেল আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের বয়স কিন্তু জন্ম তারিখ 2/7/1996 পর কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা হতে হবে, তার আগে কিন্তু তোমাদের জন্ম হলে তোমরা অ্যাপ্লিকেশান করবে না। ঠিক একই রকম ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হলে তাদের যে জন্ম তারিখ সেটা 2/7/1993 এর পরে কিন্তু জন্ম হতে
হতে হবে। ST/SC ক্যাটাগরির ক্যান্ডিডেট হলে 2/7/1991 সালের পর কিন্তু তোমাদের জন্ম হতে হবে। একই রকমভাবে এর কমে যদি তোমাদের জন্ম হয় 1/7/2006 এই যে জন্ম তারিখটা, এটা কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির যে ক্যান্ডিডেট আছো তাদের জন্য অ্যাপ্লিকেবল। প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই 1/7/2006 পর যদি তোমাদের জন্ম হয় তাহলে তোমরা কিন্তু সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবে না। ওকে, ক্লিয়ার হয়ে গেল। এখন যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগছে। দেখো এডুকেশান কোয়ালিফিকেশান এখানে যেটা লাগছে, এখানে যেটা বলেছে যে প্লিজ সি অ্যানেক্সার এ ফর এডুকেশান কোয়ালিফিকেশান। অ্যানেক্সার এ দেখতে বলেছে, কিন্তু আমি তোমাদের আগেই বলে দিচ্ছি যে এখানে যে কোয়ালিফিকেশানটা লাগছে সেটা হচ্ছে 10th পাস, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই কিন্তু চলবে। নাম্বারেরও কোনো কড়াকড়ি নেই বা উচ্চশিক্ষাগত যোগ্যতারও কিন্তু কোনো ব্যাপার নেই। প্লেন মাধ্যমিক পাস হলে যে কোনো ক্যান্ডিডেট এখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারছো। ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশান করতে তোমাদের কিন্তু একটা এক্সামিনেশান ফিস তোমাদের মানে আবেদন ফিস তোমাদের পেমেন্ট করতে হবে। সেই ফিসটা কত? সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যে ফিসটা লাগছে সেটা হচ্ছে 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস প্রত্যেকটা ক্যান্ডিডেটকে দিতে হবে। এই 500 টাকার মধ্যে কিন্তু ছাড় পাবে এই সমস্ত ক্যান্ডিডেটরা। কারা ছাড় পাবে? SC ST এক্স সার্ভিসম্যান, ফিমেল মানে মহিলা ক্যান্ডিডেট, মাইনরিটি এবং EBC অর্থাৎ ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসের ক্যান্ডিডেটরা কিন্তু 500 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না। তোমাদের জন্য যে অ্যাপ্লিকেশান ফিসটা থাকছে সেটা হচ্ছে মাত্র 250 টাকা অ্যাপ্লিকেশান ফিস তোমাদের জন্য কিন্তু থাকছে। এখন বিষয় হলো তোমরা এই যে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করবে সেটা কিভাবে পেমেন্ট করবে। দেখো অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে। অনলাইনে কিভাবে দেবে? ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশান ফিস দিতে পারবে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে ফিস দিতে পারবে। আর বর্তমানে যেটা সবথেকে মোস্ট পপুলার অপশান অর্থাৎ UPI কিন্তু এখানে অ্যাকসেপ্টেড করা হবে, অর্থাৎ UPI এর মাধ্যমেও কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশান ফিসটা পেমেন্ট করতে পারবে। নেক্সট যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে আমাদের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে বা কিভাবে আমাদের সিলেকশানটা করা হবে সেটা কিন্তু এবারে আমরা দেখে নেব। দেখো রিক্রুটমেন্ট প্রসেস এখানে স্পষ্টত উল্লেখ করে দিয়েছে কিভাবে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। দেখো নাম্বার বি কলামটা যেটা আছে সেটা দেখো, বি কলামে প্রথম যে স্টেজটা তোমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ CBT টেস্ট কিন্তু তোমাদের প্রথমে নেওয়া হবে, অর্থাৎ প্রথমে কিন্তু লিখিত পরীক্ষা তোমাদের নেওয়া হবে। লিখিত পরীক্ষা প্রথমে নেওয়া হবে। এবার লিখিত পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু পরবর্তী স্টেপের জন্য ডাকা হবে। সেটা হচ্ছে সেকেন্ড নাম্বারে যেটা থাকছে সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PET, আর দ্বিতীয়ত যেটা থাকছে সেটা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ PMT। এটার এই দুটো টেস্ট যখন তোমরা কোয়ালিফাই করবে লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান, অর্থাৎ তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কিন্তু তোমাদের তারপরে অর্থাৎ লাস্ট স্টেজে কিন্তু তোমাদেরকে ডাকা হবে। এখন আমরা দেখে নেব যে এই যে CBT টেস্ট তোমাদের নেওয়া হবে, CBT টেস্টটা মানে তোমাদের লিখিত পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে। দেখো লিখিত পরীক্ষাটা যেভাবে নেওয়া হবে সেটা হচ্ছে এখানে তোমরা লিখিত পরীক্ষায় মাধ্যমিক মানের প্রশ্নপত্র কিন্তু তোমরা লিখিত পরীক্ষায় পাবে। মাধ্যমিক মানের প্রশ্ন করা হবে তোমাদের। এই মাধ্যমিক মানের যে প্রশ্ন করা হবে আর এই যে পরীক্ষা নেওয়া হবে এখানে তোমাদের যে টোটাল টাইম থাকবে সেটা 90 মিনিট থাকবে, অর্থাৎ 1.5 ঘন্টা সময় কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য পাবে। মোট যে প্রশ্ন থাকবে সেটা কিন্তু 120টা টোটাল MCQ টাইপ প্রশ্ন থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা সঠিক উত্তর দেওয়ার জন্য একজন ক্যান্ডিডেট কিন্তু 1 নাম্বার করে পাবে, অর্থাৎ তুমি একটা প্রশ্নের সঠিক উত্তর দিলে 1 নাম্বার পাবে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তোমরা কিন্তু নেগেটিভ মার্কিংয়ের সম্মুখীন হবে, অর্থাৎ আন্দাজে কিন্তু তোমরা এখানে মোটেই উত্তর করতে যাবে না, সম্ভাবনাময় উত্তর কিন্তু তোমরা করবে না, একদম শিওর হলেই কিন্তু উত্তর করবে। 1/3 নেগেটিভ মার্ক থাকছে, অর্থাৎ প্রত্যেক 3টে প্রশ্ন যদি তুমি ভুল অ্যান্সার করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার 1 নাম্বার করে মাইনাস করা হবে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু তোমাদের অবশ্যই অ্যাওয়ার থাকতে হবে। নেক্সট তোমাদের যে এই পরীক্ষা হবে সেটার সিলেবাসটা কী রকমের হবে। দেখো সিলেবাস কিছুটা কিন্তু তোমাদের CBT টেস্টের এই রকমের থাকবে। প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত। পাটিগণিতের জন্য কিন্তু তোমরা 35 মার্ক পেয়ে যাবে। এই 35 মার্কের যে পাটিগণিত থাকবে সেটা কিন্তু এই সমস্ত বিষয়ের ওপর পাটিগণিতটা থাকবে, যেমন টাইম ডিস্টেন্স, এভারেজ, ইন্টারেস্ট, প্রফিট লস, এই সমস্ত অঙ্কগুলোর ওপর ভিত্তি করে অ্যারিথমেটিকগুলো আসবে। সেকেন্ড নাম্বারে তোমরা পেয়ে যাবে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ GI এবং থাকবে তার সাথে রিজয়নিং। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজয়নিংয়ের ওপর
ওপরে তোমরা পেয়ে যাচ্ছ 45 নাম্বার, এবং লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসের ওপরে তোমরা যত নাম্বার পাচ্ছ সেটা হচ্ছে 50 মার্ক। তো টোটাল এই তিনটে মিলিয়ে কিন্তু 120 নাম্বারের পরীক্ষা তোমাদের কিন্তু নেওয়া হবে। এবার এই 120 নাম্বারের পরীক্ষা নেওয়ার পর তোমরা যখন ওই পরীক্ষাটা পাস করবে, পরবর্তীকালে তোমাদের যেটার জন্য ডাকা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি আর মেজারমেন্ট টেস্টে তোমাদের কি কি করতে হবে সেটা এবার আমরা দেখে নিই। তোমরা যখন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য আসবে তখন তোমাদের মেয়ে আর ছেলেদের কি কি করতে হবে। দেখো ছেলেদের ক্ষেত্রে প্রথমে আমরা দেখে নিই। ছেলেদের জন্য যেটা থাকবে 1600 মিটার রান থাকবে। তার জন্য তোমরা যে টাইমটা পাবে সেটা হচ্ছে 5 মিনিট 45 সেকেন্ড প্রত্যেকটা ছেলে টাইম পাবে এই 1600 মিটার রান কমপ্লিট করার জন্য। সাথে থাকবে লং জাম্প থাকবে 14 ফুট, হাই জাম্প থাকবে 4 ফুট, এটা ছেলেদের জন্য। মেয়েদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে 800 মিটার রান থাকবে। 800 মিটার রানটা কমপ্লিট করতে হবে 3 মিনিট 40 সেকেন্ডে। আর লং জাম্প মেয়েদের বেলায় থাকছে 9 ফুট, হাই জাম্প মেয়েদের বেলায় থাকছে 3 ফুট, ঠিক আছে। আর একই রকম পিএমটি টেস্ট অর্থাৎ মেজারমেন্ট টেস্টের বেলায় কি কি থাকছে সেটা ক্যাটাগরি অনুযায়ী দেখে নেবে। জেনারেল, ওবিসি আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের বেলায় ছেলেদের জন্য 145 সেন্টিমিটার হাইট চাই, মেয়েদের জন্য 157 সেন্টিমিটার হাইট চাই। এসটি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হলে 160 ছেলেদের জন্যে, মেয়েদের জন্য 152। গোর্খা ক্যান্ডিডেট হলে ছেলেদের জন্য 163 হাইট, মেয়েদের জন্য 155 হাইট কিন্তু চাই। আর একই রকম বুকের ছাতি ফুলিয়ে আর না ফুলিয়ে কত লাগবে তার চার্টটা কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারছো, ঠিক আছে। এখন সবথেকে লাস্টে যে বিষয়, তোমরা যে অ্যাপ্লিকেশান করবে সেই অ্যাপ্লিকেশানটা তোমরা কোথায় করবে। দেখো তোমরা যে অ্যাপ্লিকেশান করবে, তোমরা যেই আরআরবির জন্য ইন্টারেস্টেড তাকে কিন্তু সেই আরআরবির অফিসিয়াল যে পোর্টাল আছে সেই পোর্টালে গিয়ে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে হবে, ঠিক আছে। দেখো এখানে ভারতীয় রেলের যতগুলো আরআরবি আছে সেখানে তার লিস্ট তোমরা এখানে পেয়ে যাবে। যেমন আহমেদাবাদ, আজমের, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, তারপরে আছে চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, জম্মু, শ্রীনগর, কলকাতা, মালদা, মুম্বাই, মুজফ্ফরপুর, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি, আর লাস্টে যেটা পাচ্ছ সেটা তিরুবনন্তপুরম। এই সমস্ত যে আরআরবিগুলো আছে এই আরআরবিগুলোর মধ্যে তোমরা যেইটার জন্য ইন্টারেস্টেড সেইটার জন্যে তার যে অফিসিয়াল পোর্টাল আছে সেই পোর্টালে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো। তর্কের খাতিরে ধরে নেওয়া গেল যে তোমরা আরআরবি কলকাতার জন্য ইন্টারেস্টেড, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কলকাতা আরআরবির যে অফিসিয়াল পোর্টাল আছে সেই পোর্টালে গিয়ে কিন্তু তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশানটা করে ফেলতে হবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর ফুল বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, ফুল নোটিফিকেশানটা ক্লিয়ার হয়েছে। এর পরেও যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই করো, উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। আর একই রকমের আপডেট, একই রকমের ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকো, আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।